আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। প্রতিদিনের মতো আমাদের গ্রুপে যে সাপ্তাহিক ল্যাব ক্লাস, আমি যেই দিনে ক্লাস নেই শনি সোম বুধ, তো আজকে ঠিক আমরা প্রতিদিন এভাবে 7:15 আমি ক্লাস শুরু করি। তো যারা যারা আমার ল্যাবটা দেখতেছে তাদেরকে আমি বলবো, তোমরা আমাকে একটু জানাও যে ভাইয়া সবকিছু ক্লিয়ার আছে, আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, আর আমার সবকিছু বোর্ড ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। আর সবাই কাইন্ডলি লাইভটা শেয়ার করো বন্ধুদের কাছে এবং বন্ধুদের মেনশন করে জানিয়ে দাও। তো ক্লাস কিছুক্ষণের মধ্যে শুরু করব। আমি জাস্ট আমার যতগুলো পেজ আছে বা আমাদের যেগুলো মেসেঞ্জার স্টাডি গ্রুপ আছে আমাদের তো ওই স্টাডি গ্রুপে আমি একটু শেয়ার করি। তোমরাও পারলে তোমাদের যে কলেজের যে চ্যাট গ্রুপ আছে ওগুলো তোমরা শেয়ার করে দাও, ঠিক আছে? তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা কলেজের যে চ্যাট গ্রুপ, বিভিন্ন চ্যাট গ্রুপ থাকে এখন, তাই না, ফ্রেন্ড সার্কেলের, ওইগুলোতে তোমরা শেয়ার করে দাও। আজকে আমি পড়াবো কোষ এর গঠনে লেকচার 4, ঠিক আছে? আজকে মোটামুটি একটু অনেকক্ষণ আমি টাইম দিতে পারবো, কারণ আগামীকালকে আমার একটু ফ্রি আছি, আমি আগামীকালকে আমার একটু চাপ কম আছে কাজে। আজকে আমি তোমাদের একটু বেশি টাইম দিতে পারবো। তাই যারা যারা লাইভটা দেখতেছো, আমি তোমাদেরকে বলবো তোমরা কাইন্ডলি লাইভটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও, ঠিক আছে? ক্লাস শুরু করে দেবো, কিছুক্ষণের মধ্যে ক্লাসটা আমি শুরু করব। তোমরা একটু বন্ধুদের কাছে লাইভটা শেয়ার করে দাও, ঠিক আছে? যারা যারা লাইভ দেখতেছো আর সবকিছু ক্লিয়ার কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা তা আমি একটু জানাও যে ভাইয়া সবকিছু ক্লিয়ার আছে, কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। আমি একটু আমার যে সব চ্যাট বিভিন্ন পেজ এগুলোতে আমি একটু শেয়ার করতেছি। তোমরা আমাকে একটু কানে জানাতে ভাইয়া সবকিছু ক্লিয়ার আছে, আপনার ভয়েস শুনতে পাচ্ছি ঠিক মতো, এটা আমাকে একটু জানাও। আর কে কোথা থেকে আসো এটা আমাকে জানাচ্ছ, ভাইয়া আমি জায়গা থেকে আসি, কার কোন কলেজ সেটাও জানাতে পারো। আর কার কোনো পড়াশোনা সংক্রান্ত কোনো সমস্যা থাকলে যে কোনো কিছু কমেন্ট করতে পারো, আমি লাইভের মাধ্যমে সেটা বলে দিব, সমস্যা নেই। অথবা আমাদের মেসেঞ্জার স্টাডি গ্রুপ আছে, যেখানে আমি রীতিমতো বিভিন্ন তোমাদের যেসব সমস্যা হচ্ছে পড়াশোনা সংক্রান্ত সেগুলো সলভ করি। এছাড়া আমাদের আরো মেন্টর আছে, যেমন রানা আছে, তো সে বিভিন্ন নোটস এগুলো শেয়ার করে। তো যারা যারা আছে সবাই আশা করি আমার থেকে উপকৃত হতে পারবে। আর যারা আমাদের মেসেঞ্জার স্টাডি গ্রুপে নাই, তারা আমাদের স্টাডি গ্রুপে যুক্ত হতে আমাকে মেসেজ দিয়ে রাখতে পারো। কিছুক্ষণের মধ্যেই আমি মূলত ক্লাসটা শুরু করব, কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করব। তো যারা যারা আসো তোমরা একটু কাইন্ডলি লাইভটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও, হ্যাঁ, লাইভটা কাইন্ডলি বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে জানাচ্ছে, ভাইয়া সবকিছু ক্লিয়ার আছে, এটা আমাকে একটু এনশিওর করো, হ্যাঁ। যে ভাইয়া ক্লিয়ার আছে আমাকে এটা একটু এনশিওর করো। শুরু করবো, ক্লাস কিছুক্ষণের মধ্যে শুরু করব। তো যারা যারা লাইভে আসো, আমি তোমাদেরকে বলবো যে সবকিছু ক্লিয়ার কিনা আর আমার সবকিছু শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু জানাও। আর আজকের টপিকে প্রথমত পড়াবো সাইটোপ্লাজম, ঠিক আছে? সাইটোপ্লাজমটা পড়বো। এছাড়াও সাইটোপ্লাজমের
যেসব অঙ্গাণু আছে সেই অঙ্গাণুগুলো হচ্ছে আমরা পড়বো, ঠিক আছে? তো হচ্ছে ওই অঙ্গাণুগুলো হচ্ছে আজকে মূলত, যদি সময় থাকে মোটামুটি, আমি মূলত সাইটোপ্লাজমের প্রায় সবগুলো অঙ্গাণু আজকে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো তোমরা যারা যারা লাইভে আছো সবাই একটু বন্ধুদের কাছে লাইভটা শেয়ার করে দাও, আর হচ্ছে জানাও আমাকে যে হচ্ছে ভাই সবকিছু ক্লিয়ার আছে। যারা যারা আছো একটু কমেন্ট করে আমাকে জানাও, ঠিক আছে? আমাকে একটু কমেন্ট করে জানাও। আমি হচ্ছে ল্যাপটপটা জাস্ট ওপেন করে রাখছি, যে তোমাদের কমেন্টগুলো দেখার জন্য আমি ল্যাপটপটা ওপেন করে রাখছি। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে 2 মিনিট, 2 মিনিটের মধ্যে আমি ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। 7:20 দিয়ে আমি ক্লাস শুরু করবো, 20 দিয়ে ক্লাস শুরু করবো। তো তোমরা প্লিজ লাইভটা বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। আচ্ছা, আস্তে আস্তে এখন শুরু করি। হ্যাঁ, তো হচ্ছে সাইটোপ্লাজম পড়ার আগে আমরা কি পূর্বের টপিকে কি পড়ছিলাম? প্রোটোপ্লাজম পড়ছিলাম। ওই প্রোটোপ্লাজম থেকে এরপর বিস্তারিতভাবে মূলত আসছে সাইটোপ্লাজম। আর সাইটোপ্লাজম যেই কথাটা আমরা প্রোটোপ্লাজমে যেটা পড়ছি, আমরা বৈশিষ্ট্য যেগুলো পড়ছিলাম, যে হচ্ছে আমাদের কি ছিল, প্রোটোপ্লাজমে কি ছিল, অর্ধতরল কথাটা ছিল না? এখানেও সেম অর্ধতরল কথাটা আছে। তো হচ্ছে সাইটোপ্লাজমটা কিরকম? সাইটোপ্লাজমটা হচ্ছে আমার অর্ধতরল। কিরকম? অর্ধতরল। আর কি? আর হচ্ছে কলোইডাল ধর্মী। অর্ধতরল আর হচ্ছে কলোইডাল ধর্মী। অর্ধতরল আর হচ্ছে কলোইডাল ধর্মী, ঠিক আছে? এই যে কিছু বৈশিষ্ট্য আছে, অর্ধতরল, কলোইডাল ধর্মী, তরল পদার্থ। এখন যেহেতু বলছে তরল পদার্থ, তার মানে অবশ্যই কি পানি আছে। তাহলে পানিটা কিরকম? আবার খেয়াল করো, প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজম পার্থক্যটা দেখো। প্রোটোপ্লাজম কিরকম ছিল? জেলির মতো ছিল, টাইপ অনেকটা জেলির মতো ছিল। তো হচ্ছে এখানে কিন্তু জেলির মতো আসলে নাই, ঠিক আছে? এখানে আছে অর্ধতরল, কলোইডাল ধর্মী, তরল পদার্থ, ঠিক আছে? তো এখন দেখো, এই যে যেহেতু আমার তরল পদার্থ পানি আছে বেশি, তাই তো? এখন প্রোটোপ্লাজমে পানি কত পার্সেন্ট ছিল? যারা আমার গত লেকচার পড়ছো অথবা আগে পড়ছো তারা জানো প্রোটোপ্লাজমে পানির পরিমাণ কত ছিল। প্রোটোপ্লাজমে ছিল হচ্ছে 70 to 90%, তাই না? পানির পরিমাণ প্রোটোপ্লাজমে। এখন এই সাইটোপ্লাজমে পানির পরিমাণ কত? সাইটোপ্লাজমে পানির পরিমাণটা কত কি বলতে পারবা? আমি গত লেকচার কাছেও বলছিলাম, সাইটোপ্লাজমে পানির পরিমাণটা হচ্ছে 65 to 96%। এটা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কতটুকু, কত পার্সেন্ট পানি আছে, এটা গুরুত্বপূর্ণ তথ্য। এখন হচ্ছে সাইটোপ্লাজমকে কিছু নাম আছে, কয়েকটা নাম আছে। এই নামগুলো হচ্ছে তোমাদের জানা লাগবে। এখন সাইটোপ্লাজমে কি বলা হয়? সাইটোপ্লাজমকে হায়ালোপ্লাজম বলা হয়। কি? হায়ালোপ্লাজম। তোমাদেরকে রিকোয়েস্ট করবো, আমার ক্লাসগুলো তোমরা খাতায় নোট করে লিখে রাখো, ঠিক আছে? খাতায় নোট করে লিখে রাখলে দেখবে আমি কিন্তু খুবই শর্ট আকারে পড়াচ্ছি, দেখছো? আর শর্ট আকারে পড়াচ্ছি যেগুলো, আবার তোমার যে তথ্যগুলো লাগবেই ওইগুলো কিন্তু আমি দিতেছি। তো আশা করি বইয়ের যে অনেক তথ্য না, ওটা একদম তোমাদের ছোট হয়ে আসতেছে। তো হচ্ছে সাইটোপ্লাজমকে আরেকটা নাম কি? হায়ালোপ্লাজম বলা হয়। এখন আরো একটা নাম আছে, এই নামটা কে দিছে? সাইটোসোল দিছে। সাইটোসোল নাম আছে একটা। এবং এই সাইটোসোল নামটা কে দিছে? সেটা হচ্ছে এইচ লার্ডি। এইচ লার্ডি সাইটোসোল শব্দটা, ঠিক আছে, সর্বপ্রথম সাইটোসোল শব্দটা ব্যবহার করেন সাইটোপ্লাজমের ক্ষেত্রে, বুঝছো? এখন তোমার সাইটোপ্লাজম, এখানে আমার বিভিন্ন অর্গান থাকবে। তো হচ্ছে আমরা ওই যে শুরুতে পড়ছিলাম না, মেমব্রেনাস অর্গান আর নন মেমব্রেনাস অর্গান, মনে আছে? পর্দাযুক্ত আর পর্দাহীন। মায়েরা পাগলে কারা কারা ছিল? মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পারোক্সিসোম, এগুলা ছিল, তাই তো? তো হচ্ছে এখন আমরা দেখি যে হচ্ছে তোমার সাইটোপ্লাজমের ক্ষেত্রে কি, মানে পর্দার ক্ষেত্রে কি নাম হতে পারে। এই সাইটোপ্লাজমের ক্ষেত্রে কোষ গহ্বর আছে, কোষ গহ্বর। তো কোষ গহ্বর জিনিসটা কি? কোষ গহ্বর জিনিসটা আবার কি? গহ্বর মানে হচ্ছে ফাঁকা স্থান, ঠিক আছে?
তার হচ্ছে কোষ। তো ওই কোষের ফাঁকা স্থানে মানে কোষ গহ্বরে পাতলা সাইটোপ্লাজমীয় পর্দা আছে, ঠিক আছে? কোষ গহ্বরে যেমন ধরি এটা হচ্ছে আমার একটা সেল, এটা ধরি একটা সেল, ঠিক আছে? সাপোজ সেল। এখন এই যে ফাঁকা স্থান আছে না, এই যে ফাঁকা স্থানগুলা, এই যে ফাঁকা স্থানগুলা, এই ফাঁকা স্থানে তোমার হচ্ছে একটা লেয়ার আছে, একটা পর্দা আছে, ঠিক আছে? তো এই যে পর্দা, এই পর্দাটার নাম হচ্ছে কি? প্লাস্ট। যেহেতু হচ্ছে তাহলে নাম কি হতে পারে? টোনোপ্লাস্ট। কি নাম? টোনোপ্লাস্ট মানে হচ্ছে কোষ গহ্বরের পাতলা সাইটোপ্লাজমীয় পর্দার নামটা হচ্ছে কি? টোনোপ্লাস্ট, ঠিক আছে? তাহলে এখন তোমার সাইটোপ্লাজম কি করে? মূলত সাইটোপ্লাজম কি করতে পারে? সাইটোপ্লাজম কিছু অনেক বিশেষ বিশেষ তোমার হচ্ছে কাজ আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। মূলত সাইটোপ্লাজম সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ আমি বলবো, বইতে অনেকগুলো আছে, এতগুলো পড়ার দরকার নাই, জাস্ট যেগুলো পরীক্ষায় বেশি বেশি আসে এগুলোই পড়বা, ঠিক আছে? তাহলে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে দেখো, আমার কি এটা কি? পানি। 65 থেকে 96% পানি, তাই তো? দেখো, মুখস্থ করার কোনো দরকার নাই, আমি সুন্দর করে বলতেছি, জাস্ট এটা মনে রাখো, মন দিয়ে শুনো, ঠিক আছে? যেহেতু আমার কি আছে, 65 থেকে 96% পানি আছে, তাহলে দেখো যেইখানে তোমার হচ্ছে পানি বা এসব বেশি থাকে, পানি থাকে, তো ওই যে পানিগুলো এগুলা কি করে মূলত? অম্লত্ব, খারত্ব এইগুলা কি পানির ক্ষেত্রে থাকে? তো তাই তো, নাকি তোমার কঠিন পদার্থের ক্ষেত্রে তুমি অম্লত্ব খারত্ব বের করবা? নিশ্চয়ই পানি জাতীয় তরল পদার্থের ক্ষেত্রে। তার মানে কোষের কোষের অধিকাংশ যে উপাদান সেটাই কি? পানি। পানি, ঠিক আছে? কারণ আমরা কি পানিকে ফ্লুইড অফ লাইফ বলছি গত লাইভে, তাই তো? প্রোটোপ্লাজম টপিকে। তাহলে ওই যে কোষে যে আমার পানি আছে, তাহলে সেই ক্ষেত্রে আমার অম্লত্ব আর খারত্ব ব্যাপারটা হচ্ছে নির্ভর করবে পানির ক্ষেত্রে কোষের। কারণ হচ্ছে কোনটা অম্লীয় ধর্ম, কোনটা কি ক্ষারীয় ধর্ম। কারণ আমার কি কোষে বিভিন্ন কি খনিজ উপাদান থাকে, তো এগুলা কোনটা ক্ষার, কোনটা অম্ল, তাই তো? যেমন সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে, এগুলা কি ক্ষার না অম্ল? তো এই যে এইসবের যে তোমার ধর্মটা, তো হচ্ছে এখন এই ধর্মটা হচ্ছে তোমার নিয়ন্ত্রণ করা লাগবে। যেমন দেখো, হার্টের পেশেন্ট, ঠিক আছে? হার্টের পেশেন্টের ক্ষেত্রে যাদের হচ্ছে আবার তোমার কিডনি, যাদের হচ্ছে বিকল হয়ে গেছে, কিডনিটা দুর্বল, তারা কিন্তু পটাশিয়াম জাতীয় খাবার বেশি খেতে পারে না, খেলে হচ্ছে তাদের তোমার হচ্ছে সমস্যা হতে পারে, ঠিক আছে? এখন এই যে পূর্বে, এখন যারা হচ্ছে আমরা ঠিক আছি, আমরা কিন্তু পটাশিয়াম জাতীয় খাবার খেতে পারি, কোনো সমস্যা হবে না। তাহলে এই যে নিয়ন্ত্রণটা, ওই নিয়ন্ত্রণটা করতেছে কি? ওই যে সব অর্গানগুলা, ঠিক আছে, কোষের। তাহলে আবার হচ্ছে পটাশিয়াম যুক্ত খাবার কি কি মনে পড়ে? সবচেয়ে তোমার সবচেয়ে প্রিয় খাবার চকলেট, ডার্ক চকলেট, এইটাতে পটাশিয়াম বেশি থাকে, ঠিক আছে? যেই দুইজন লাভি আছো, কোন দুইজন আছো তোমরা হচ্ছে আমাকে একটু তোমাদের কলেজটা আর নামটা আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে? আমি দেখতে চাই কোন দুইজন এত সুন্দর করে আমার কথাগুলো শুনতেছে। আর তোমরা হচ্ছে কাইন্ডলি ল্যাবকে সবার কাছে শেয়ার করে দাও, হ্যাঁ? সবার কাছে ল্যাবটা হচ্ছে শেয়ার করে দাও, এতে করে হচ্ছে তোমাদেরই উপকার হবে ইনশাআল্লাহ। আমি একটু আমার কিছু পেজ আছে, ওই পেজগুলো আমি একটু শেয়ার করি নাই, তাই হচ্ছে মনে পড়লো এখন। তোমরা যারা যারা এখন হচ্ছে লাইভে আছো, সেটাকে বলবো একটু শেয়ার করে দাও, ঠিক আছে? এতে করে হচ্ছে নিজেও পড়তে পারলাম, অন্যের উপকার হলো, ঠিক আছে? কারণ শুধু একা একা পড়লে তো হবে না, অন্যর উপকার করতে হবে। ওয়াসিফ আছে, তাই না? ভেরি গুড। তোমরা লাইভটি একটু বিভিন্ন গ্রুপে এগুলোতে শেয়ার করে দিও। আমি হচ্ছে আমার বইয়ের যে পেজ আছে, পেজগুলোতে আমি একটু শেয়ার করতেছি। আর ওয়াসিফ, বুঝতেছো ঠিক মতো? বোঝা যাচ্ছে? বইয়ে কি অনেকগুলা লাইন, অনেকগুলা টপিক, তাই তো? বুঝলে বা না বুঝলে কমেন্ট করবা, ঠিক আছে? না বুঝলে অবশ্যই কমেন্ট করবা। আচ্ছা, এখন পড়ায় ফিরে আসি।
এখন দেখো যে কথা আমি বলছিলাম যে হচ্ছে কি করে কোষের অম্লত্ব আর ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? কোষের অম্লত্ব আর ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে। আচ্ছা, ভেরি গুড আসিফ। তো হচ্ছে কোষের অম্লত্ব আর ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে কি করে? কোষের অম্লত্ব আর ক্ষারত্ব অম্লত্ব ও ক্ষারত্ব কি নিয়ন্ত্রণ করে, তাই তো? অম্লত্ব আর ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে, এটা হচ্ছে একটা কথা বললাম। এখন আর কি আছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা কথা আছে, সেটা হচ্ছে সেইটা হচ্ছে যে তোমার এই যে শ্বসনের প্রথম যে পর্যায়টা গ্লাইকোলাইসিস, তাই তো? এই গ্লাইকোলাইসিসটা কিন্তু তোমার হচ্ছে কি হয়? সাইটোপ্লাজমে সংগৃহীত হয়। গ্লাইকোলাইসিস ঘটে কোথায় ঘটে? সাইটোপ্লাজমে। এখন দেখো গ্লাইকোলাইসিস একটু বলি এখানে আমি, এই যে গ্লাইকো আর লাইসিস দুইটা সমন্বয়ে একটা কথা আছে, তাই তো? গ্লাইকো আর লাইসিস। শোনো, এই লাইসিস কথাটা যেখানে থাকবে মানে হচ্ছে কি ভাঙতেছে, ঠিক আছে? ভাঙা। আবার জেনেসিস কথাটা, এই কিওয়ার্ড গুলা খাতায় লিখে রাখো, ঠিক আছে? জেনেসিস কথাটা যেখানে থাকবে মানে হচ্ছে কি উৎপন্ন হওয়া, আর লাইসিস মানে হচ্ছে ভাঙা, ঠিক আছে? তাহলে গ্লাইকোলাইসিস মানে এখানে কার ভাঙবে? গ্লুকোজ বা গ্লাইকোজেনের ক্ষেত্রে হচ্ছে ভাঙন ঘটে। আর গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনেসিস কি ঘটে? গ্লাইকোজেনেসিস হচ্ছে গ্লুকোজ বা শর্করা কি উৎপন্ন করে। জেনেসিস কথা থাকলেই বুঝবা হচ্ছে উৎপন্ন করা, ঠিক আছে? উৎপন্ন করতেছে এখানে, তাহলে গ্লাইকোজেনেসিস। আবার হচ্ছে দেখো যে হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস কথাটা পাইছি না? গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস কথাটা মানে হচ্ছে তোমার ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল থেকে শর্করা জাতীয় পদার্থ উৎপন্ন করতেছে, ঠিক আছে? তো এই কয়েকটা নাম আমি একসাথে বলে দিলাম যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে? এখন দেখো যেহেতু আমার কি করে সাইটোপ্লাজমে আমার হচ্ছে জানোই সাইটোপ্লাজমে পরে কি সাইটোপ্লাজমে বিভিন্ন অঙ্গাণু আছে, তাহলে বিভিন্ন অঙ্গাণু যেহেতু সাইটোপ্লাজম ধারণ করে, তুমি একটা জিনিস অনেকগুলো অঙ্গাণু বা অনেকগুলো তোমার কাছে টাকা পয়সা তোমার কাছে সবকিছু তোমার কাছে থাকে, তার মানে কি তোমার ব্যাংক আধার বলে না যে হচ্ছে সে আমার আধার, এই যে ব্যাংক বা রিজার্ভার তুমি, তার মানে যেহেতু সাইটোপ্লাজমের হচ্ছে কোষের বিভিন্ন অর্গান, কোষের বিভিন্ন কোষের অঙ্গাণুগুলো হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে থাকে, ঠিক আছে? সাইটোপ্লাজমীয় অর্গান। তাহলে কি বলবো আমরা যে হচ্ছে জীবনের আধার হিসেবে কাজ করে। আবার কি করবে? অঙ্গাণুর আধার, জীবনের আধার অথবা কি অঙ্গাণুর আধার, জীবনের অথবা অঙ্গাণুর আধার হিসেবে কাজ করে। জীবনের অথবা অঙ্গাণুর আধার হিসেবে কাজ করে। এখন দেখো যেহেতু হচ্ছে আমার কি জীবনের বা অঙ্গাণুর আধার, আবার হচ্ছে এটা কি করে কোষ অম্লত্ব ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে, তার মানে হচ্ছে যেহেতু আমার হচ্ছে এটা জীবনের অথবা অঙ্গাণুর আধার হিসেবে কাজ করে, তাহলে ওই অঙ্গাণুগুলো কি বিভিন্ন বিপাক ক্রিয়া কার্যাবলী কি অংশগ্রহণ করে। যেমন দেখো রাইবোসোম কি করে? রাইবোসোম হচ্ছে কোষের প্রোটিনটা হচ্ছে সিনথেসিস করে, তাই তো? তাহলে কোষের প্রোটিন যেহেতু সিনথেসিস করে, তার মানে এই যে এরকম আরো একটা হচ্ছে ইয়া করে গোলগি বডি, উদ্ভিদ কোষের কি কার্বোহাইড্রেট সিনথেসিস করে, এই জন্য তাকে কি বলে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে। তাহলে এই যে বিপাকীয় কাজগুলা এগুলা ঘটে, তাহলে এইগুলো যে ঘটে এগুলা কার মাধ্যমে ঘটছে? ওই অঙ্গাণুর মাধ্যমে ঘটতেছে। এখন ওই অঙ্গাণুগুলো আবার কার? সাইটোপ্লাজমের। তার মানে কি ঘটবে? জীবের সকল বিপাকীয় কাজের নিয়ন্ত্রকটাকে সাইটোপ্লাজম। কারণ সাইটোপ্লাজম যদি তোমার হচ্ছে ওই অঙ্গাণুগুলা ধারণ না করতো তাহলে কি ওই কাজটা করতে পারতো? করতে পারতো না। তার মানে ওই জীবের সকল কাজের বিপাক নিয়ন্ত্রণ করে কে? সাইটোপ্লাজম, ঠিক আছে? জীবের সকল কাজে বিপাক নিয়ন্ত্রণ করে হচ্ছে সাইটোপ্লাজম।
এখন আরো কিছু হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে কাজ করে সাইটোপ্লাজম, এগুলো একটু ডিটেলসে বলি। এখন দেখো জীবনের যে স্পন্দনের ক্ষেত্রে তোকে কি জন্য এই কাজটা করে, কারণ হচ্ছে এই যে বিপাকীয় কার্যকলাপ যে নিয়ন্ত্রণ করে, তার মানে আমাদের জীবনে যে সাইকেল আছে, যে সাইক্লিক্যাল অর্ডার গুলো আছে, ওইগুলা কিন্তু হচ্ছে আমাদের যে কোষের মাঝে যেগুলো যেগুলো ঘটে ওগুলা কি সাইটোপ্লাজমে করতেছে। আবার হচ্ছে কি সালোক সংশ্লেষণ, কারণ হচ্ছে এই যে আমি বলছিলাম যে হচ্ছে গ্লাইকোলাইসিস ঘটতেছে শ্বসনের প্রথম প্রাথমিক পর্যায়ে। আবার হচ্ছে সাইটোপ্লাজম যে ঘটে, সাইটোপ্লাজমে যে সালোকসংশ্লেষণটা ঘটে সেটা কি ক্লোরোপ্লাস্টে ঘটে। যেহেতু ক্লোরোপ্লাস্টে ঘটে, ক্লোরোপ্লাস্টে আবার কার অর্গান, সাইটোপ্লাজম অর্গান, তার মানে সালোক সংশ্লেষণেও সাইটোপ্লাজমের কি ভূমিকা আছে। আবার কি প্রোটিন সংশ্লেষণ, আমি আগে বলে দিচ্ছি যেহেতু রাইবোসোম প্রোটিন সংশ্লেষ করে, তাহলে এখানে কি সাইটোপ্লাজমের ভূমিকা আছে, কারণ রাইবোসোমটা কার, সাইটোপ্লাজমের। আচ্ছা, তো এইরকম যে কাজগুলো করে এগুলো সবই কিন্তু হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো এই কাজ করতেছে। আবার দেখো যে হচ্ছে লিপিড বিভাগও করে। এখন লিপিড বিভাগ কারা করে, লিপিড বিভাগ করে হচ্ছে তোমার ওই মাইক্রোবডি মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া তোমার হচ্ছে লিপিড বিভাগ অংশগ্রহণ করে। তো মাইটোকন্ড্রিয়া যে লিপিড ফ্যাটি অ্যাসিডগুলো বিভাগে অংশগ্রহণ করে, মাইটোকন্ড্রিয়া কার অর্গান, সাইটোপ্লাজমের অর্গান। তাহলে কি এই সবগুলো কাজের নিয়ন্ত্রক কিন্তু কি এই সাইটোপ্লাজম। ঠিক আছে, কথাটা বুঝে আসছে সাইটোপ্লাজম কি করতে পারে। আচ্ছা, এখন একটু আমরা হচ্ছে আসি তো যে হচ্ছে সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজম পার্থক্য একটু আসি, কারণ একাডেমিক ক্ষেত্রে এই পার্থক্যগুলো কিন্তু হচ্ছে খ নাম্বারে দেয়। ঠিক আছে, খ নাম্বারে কিন্তু এই পার্থক্যগুলো তোমার দেয় একাডেমিক ক্ষেত্রে, বুঝতে পারছো। যেমন দেখো সাইটোপ্লাজম আর হচ্ছে প্রোটোপ্লাজম। এখন দেখো সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজমের ক্ষেত্রে দেখো এই সাইটোপ্লাজমটা কি, সুহাইবা জাহান ওয়ালাইকুম আসসালাম। তো এই সাইটোপ্লাজমটা মূলত কি, সেটা কিন্তু নিউক্লিয়াসের বাইরে অবস্থিত। একটা কথা মনে রাখবে, এটা কিন্তু নিউক্লিয়াসের বাইরে অবস্থিত। অনেকে কিন্তু এটা পেস লাগায়। ঠিক আছে, এটা কিন্তু নিউক্লিয়াসের বাইরে অবস্থিত প্রোটোপ্লাজমের একটা অংশ। সাইটোপ্লাজমটা কি প্রোটোপ্লাজমের একটা অংশ, প্রোটোপ্লাজমেরই অংশ। ঠিক আছে, কিন্তু প্রোটোপ্লাজমটা কিন্তু সাইটোপ্লাজমের অংশ না। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবা। তাহলে প্রোটোপ্লাজমটা কি, এই যে কোষের যে আমার সজীব যে কোষের সজীব যে অংশটা, সেটাই কিন্তু প্রোটোপ্লাজম। ঠিক আছে, কোষের যে সজীব অংশ, এটাই কিন্তু আমার কি প্রোটোপ্লাজম। এখন প্রোটোপ্লাজমটা হচ্ছে তোমার কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এই তিনটা অংশে বিভাজিত, ভাগ করা থাকে তিনটা অংশে। কিন্তু সাইটোপ্লাজমটা হচ্ছে কিন্তু তোমার দুইটা অংশে। ঠিক আছে, প্রোটোপ্লাজম থেকে তোমার হচ্ছে নিউক্লিয়াস থাকবে, সাইটোপ্লাজম থাকবে, এইগুলো তোমার থাকবে, কোষ ঝিল্লি থাকবে। কোষ ঝিল্লি আমরা পড়ছি না। প্রোটোপ্লাজম হচ্ছে তোমার কোষ ঝিল্লি, প্লাজমা মেমব্রেন অথবা সেল মেমব্রেন, যেটাই বলো, প্লাজমা মেমব্রেন, প্রোটোপ্লাজম, প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম, আর হচ্ছে কি নিউক্লিয়াস। এই তিনটা থাকবে, এই তিনটা নিয়েই মূলত প্রোটোপ্লাজম কি গঠিত। কিন্তু তোমার হচ্ছে যে সাইটোপ্লাজম, সে কিন্তু দুইটা অংশ নিয়ে গঠিত। দুইটা অংশ তোমার কি কি, সাইটোপ্লাজমীয় যে অর্গানগুলোর কথা বললাম, এই যে রাইবোসোম, মাইটোকন্ড্রিয়া, গ্লোবিউলোটি, লাইসোসোম, অনেকগুলো আছে না এরকম। তো হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এই সবগুলা যে অঙ্গাণুগুলো, এগুলো কিন্তু সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আবার একটা কি দেখেছে তোমার হচ্ছে সাইটোপ্লাজম অঙ্গাণু আর হচ্ছে মাতৃকা। সাইটোপ্লাজম অঙ্গাণু আর কি মাতৃকা অথবা কি ম্যাট্রিক্স। এখন এই যে তোমার হচ্ছে এখানে যেইগুলা আছে, প্রোটোপ্লাজমটা আমার কি নিউক্লিয়াস আছে বলছে, তাই তো, নিউক্লিয়াস আছে। তার মানে
কোনটা তোমার বংশগতির ধারক ও বাহক? যেহেতু আমার নিউক্লিয়াস যার আছে সে কি বংশগতির ধারক ও বাহক, আর যার নিউক্লিয়াস নাই সে বংশগতির ধারক ও বাহক না। মনে থাকবে, খুব একটি ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। তাহলে প্রোটোপ্লাজমে যেহেতু আমার নিউক্লিয়াস আছে এই জন্য হচ্ছে আমার এটা কি বংশগতির ধারক ও বাহক, আর সাইটোপ্লাজম হচ্ছে ধারক ও বাহক কি নয়, কারণ আমার এখানে কি নিউক্লিয়াস নাই। আবার হচ্ছে তোমার প্রোটোপ্লাজম, এটা হচ্ছে আমার জীবনের যে আধার, কোষ জীবনে আধার হিসেবে কাজ করবে, কারণ হচ্ছে আমার কি পানিকে ফ্লুইড অফ লাইফ বলছি আমি, পানিকে আমরা কি বলছি ফ্লুইড অফ লাইফ। তাহলে পানি ছাড়া হচ্ছে আমাদের কি কোষের কোনো কাজ করা সম্ভব না, তার মানে আমাদের হচ্ছে ওই কোষের জীবন বাঁচাতে কি হচ্ছে পানি লাগবে। তো হচ্ছে যেহেতু পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়, আর পানিটা হচ্ছে 90% থাকে হচ্ছে প্রোটোপ্লাজমের ক্ষেত্রে, তো জীবনের আধারটা হচ্ছে প্রোটোপ্লাজমে। আর সাইটোপ্লাজমে যে অর্গান থাকে, অনেকগুলো অঙ্গাণু আছে না, এই জন্য এটাকে বলা হচ্ছে অঙ্গাণু আধার। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা সাইটোপ্লাজমে বিরাজমান যে অর্গান গুলো আছে সেই অর্গান নিয়ে এখন কথা বলবো। আসো, এখন কারো কোনো কমেন্ট থাকলে করতে পারো, সমস্যা নেই। এখন হচ্ছে সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণুগুলো আছে সেই অঙ্গাণুগুলাতে আসো। ঠিক আছে? এই অঙ্গাণুগুলো হচ্ছে এখন আমরা দেখবো। এখন এই অঙ্গাণুগুলো দেখা গেছে আসো রাইবোসোম। প্রথমে কোনটা দেখবো? রাইবোসোম। ঠিক আছে? প্রথমে দেখবো হচ্ছে রাইবোসোম। তো রাইবোসোমের ক্ষেত্রে আবিষ্কার করে কে আর নামকরণ করে কে, এই নিয়ে হচ্ছে অনেকের কনফিউশন আছে। রাইবোসোম আবিষ্কার কে করেন? রাইবোসোম আবিষ্কার করেন হচ্ছে কে? রবার্টসন। রাইবোসোম আবিষ্কার করেন হচ্ছে জর্জ প্যালেট। ঠিক আছে? জর্জ প্যালেট হচ্ছে রাইবোসোম আবিষ্কার করেন। একটু চোখে আমার কি পড়ছে একটু দেখে আসি আমি। হ্যাঁ, আচ্ছা দেখো, তো রাইবোসোম আবিষ্কার করেন কে? আবিষ্কার কে করেন? আবিষ্কার করেন হচ্ছে জর্জ প্যালেট। জর্জ প্যালেট হচ্ছে তোমার আবিষ্কার করেন। ঠিক আছে? জর্জ প্যালেট হচ্ছে রাইবোসোম কি আবিষ্কার করেন, মনে রাখবে সবসময়। আর এই যে মনে রাখার একটা ক্লু দিয়ে দিই, রাইবোসোম এই যে র আছে তাই তো, যেহেতু নামকরণ তো হচ্ছে নামের সাথে নামকরণ করছি, যেহেতু হচ্ছে নামের সাথে আমরা বিজ্ঞানীর নাম মিল রাখবো। ঠিক আছে? নামকরণ নামের সাথে বিজ্ঞানীর নাম মিল থাকবে। যেহেতু রাইবোসোম নামকরণে রবার্টসন। তাহলে কি এখানে র আছে, তাহলে আর প্যাচ লাগবে না। ঠিক আছে? রবার্টসন হচ্ছে রাইবোসোম নামকরণ করেন। এখন হচ্ছে আসো রাইবোসোমের তোমার হচ্ছে কিছু ক্রাইটেরিয়া নিয়ে, রাইবোসোমের কিছু বৈশিষ্ট্য আছে, কি কি আছে না আছে, রাইবোসোমের কাজ বেশি কিছু না, এখানে হচ্ছে আমরা অল্প শর্ট আকারে হচ্ছে এখানে করে ফেলবো। এখন বুঝলাম না, কোরো সল্ট আবিষ্কার করেন, এটাও কি লাগবে? কোরো সল্ট বুঝলাম না, সুপ্রিয়া জান্নাত একটু বুঝায় বলো, কোরো সল্ট কথাটা বুঝি নাই। কোরো সল্ট কি বললা কথাটা হচ্ছে আমি বুঝি নাই। ঠিক আছে? একটু বুঝায় বলো। আচ্ছা,
এখন এই আবিষ্কারের ক্ষেত্রে কিছু তোমার হচ্ছে একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে প্রথমত মূলত যকৃৎ কোষ, লিভার সেল, ঠিক আছে, অথবা কি হেপাটিক সেল, তো হচ্ছে ওই সেলগুলোতে হচ্ছে সেন্ট্রিফিউজ করা হয়। সেন্ট্রিফিউজ করা কি? সেন্ট্রিফিউজ হচ্ছে একটা মেশিন যেটা তোমার হচ্ছে ঘুরে, অনেকক্ষণ ঘুরে, মানে হচ্ছে 1 মিনিটে কয়েকশো বার, কয়েক হাজার বার এরকম ভাবে হচ্ছে সেটিংস করে ঘোরানো যায়, ঠিক আছে, আরপিএম, রেগুলেশন পার মিনিট, তো হচ্ছে ওটা সেট করা যায়। তো হচ্ছে ওই ঘূর্ণনের ফলে তোমার হচ্ছে কোষ দেখা যায়, যে কি আছে সেটাতে হচ্ছে কোষটা দেখা যায়, বুঝতে পারছো? কোষটা দেখা যায়। তো সেই ক্ষেত্রে ওই সময় যে সেলটা দেখছিল আর কি, সেটাকে নাম দিচ্ছিল হচ্ছে রাইবোসোমটা দেখছিল, বাট ওই সময় রাইবোসোম নাম দেওয়া হয় নাই, তখন হচ্ছে নাম দেওয়া হয়েছিল মাইক্রোসোম। তখন হচ্ছে মাইক্রোসোম নামটা দিয়েছিল, এটা কি ছিল? অ্যালবার্ট ক্লড, ঠিক আছে। অ্যালবার্ট ক্লড হচ্ছে মাইক্রোসোম নামকরণ করেন, কি মাইক্রোসোম। অ্যালবার্ট কি অ্যালবার্ট ক্লড হচ্ছে মাইক্রোসোম নামকরণ করেন, ঠিক আছে। এইটা হচ্ছে একটু তোমরা হচ্ছে জানা লাগবে। এখন একটা হচ্ছে খ নাম্বার প্রশ্ন আছে। খ নাম্বার প্রশ্নটা কি রাইবোসোম থেকে, যে রাইবোসোমকে সর্বজনীন সর্বজনীন অঙ্গাণু বলা হয়। এখন রাইবোসোমকে সর্বজনীন অঙ্গাণু কেন বলা হয়, এটা বলো তো আমারে। রাইবোসোমকে সর্বজনীন অঙ্গাণু কেন বলা হয়? রাইবোসোমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয়। তো কি জন্য বলা হয়? ও কত সালে, আচ্ছা আচ্ছা, কত সাল বিষয় করেন, এটাও কি মনে রাখতে হবে? না, রাইবোসোমটা হচ্ছে মনে রাখা লাগবে না, যেগুলো যেগুলো সাল মনে রাখতে হবে আমি বলে দিব। সালের ক্ষেত্রে মূলত হচ্ছে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ধরো কোষটা, এটা কোষটা কত সালে রবার্ট হুক দেখতে পাই 1665, এটাই মেনলি আসে। বাকিগুলো তো সালে তো আসে না, যেগুলো সাল আসে এগুলো আমি লিখে দেবো, সেই সালটা মনে রাখতে হবে, ঠিক আছে। বায়োলজি থেকে এত সাল আসে না, তুমি নিজেই প্রশ্ন ঘাটো, এইচএসসি তে, মেডিকেলে ভর্তি পরীক্ষায়, ভার্সিটি ভর্তি পরীক্ষায় বায়োলজি কয়টা সাল পাও তুমি নিজেই বলো। বায়োলজির সাল খুবই কম আসে, তোমার কোষ থেকে আসে একটা সাল, তারপর তোমার হচ্ছে ওই ডিএনএ থেকে ডাবলিক্স মডেল, ওয়াটসন ও ক্রিক কখন নোবেল পুরস্কার পাইছে এগুলো থেকে আসে, এই দিনগুলো থেকে একটু আসে, ঠিক আছে, এত অতিরিক্ত সাল আসে না। এখন রাইবোসোমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয় কেন? এখন দেখো সর্বজনীন জিনিসটা কি আমার, সর্বজনীন মানে কি? সকল পরিসরই পাওয়া যায়, তাই তো। এখন যেহেতু আমি কথা বলতেছি কি নিয়া, কোষ নিয়া, কোষের যে অঙ্গাণু নিয়ে, এগুলো নিয়ে, তাই তো। এখন আমার কোষ কয় ধরনের আছে? কোষ কয় ধরনের আছে? কোষ হচ্ছে এখন আমার আছে হচ্ছে 2 ধরনের, ঠিক আছে। কোষ আছে হচ্ছে আমার 2 ধরনের, আদি কোষ আর কি প্রকৃতি কোষ। তার মানে আদি কোষ আর প্রকৃত কোষ উভয় প্রকারে আমার রাইবোসোমের কার্যপ্রণালী কি পাওয়া যায়। কেন পড়ো নাই? আদি কোষে আর প্রকৃতি কোষের পার্থক্যতে কি পড়ছিলাম আমরা? আদি কোষে হচ্ছে রাইবোসোম কত এস, 70 এস। এখন এই এসটা মানে কি ছিল? ভেদবার্গ ইউনিট। এসটা মানে ছিল হচ্ছে ভেদবার্গ ইউনিট। আবার প্রকৃতি কোষে কি ছিল? 80 এস। তার মানে কি রাইবোসোম দুইটাতেই আছে, আদি কোষ আর প্রকৃতি কোষ। বাকি বৈশিষ্ট্যগুলো আদি কোষ প্রকৃতি কোষে কি পড়ছিলা, যে একটাতে আছে একটাতে নাই, তোমার হচ্ছে অর্গান আছে অর্গান নাই, তোমার হচ্ছে অপরাণ আছে অপরাণ নাই, ইন্ট্রন্স আছে নাই, একজন আছে নাই, বিভিন্ন দেশ হচ্ছে আছে নাই। কিন্তু রাইবোসোমের ক্ষেত্রে কি পড়ছিলাম মনে আছে? রাইবোসোম কিন্তু দুইটাতেই আছে, আদি কোষেও আছে প্রকৃত কোষেও আছে। তার মানে আদি কোষ আর প্রকৃত কোষ উভয় প্রকার কোষের ক্ষেত্রেই রাইবোসোমের কার্যাবলী বিদ্যমান, যার দরুন রাইবোসোমকে সার্বজনীন অঙ্গাণু বলা হয়, ঠিক আছে। খ নাম্বার কিন্তু তোমাদের হয়ে গেল। আমি যেগুলো বলতেছি হচ্ছে এটা খ নাম্বার ইম্পর্টেন্ট, আসলে ইম্পর্টেন্ট, তুমি গাইডে ঘাটবা দেখবা খ নাম্বার এটা কোন নাম্বারে আসছে, ঠিক আছে। এখন 70s বা হচ্ছে 70s এটা কয়টা তোমার হচ্ছে মিলে গঠিত হলো? ক্যাপটা পড়ে গেছিল। এটা তোমার হচ্ছে কয়টা মিলে গঠিত হলো? 70s
এখন দেখো এই যে 70s 50 প্লাস 30 হওয়ার কথা 80 হয়ে গেল 70 কেন হওয়ার কথা 80 70 কেন হলো আবার তোমার হচ্ছে যে 80s যেটা 80s যেটা বলবা এটা ছিল 60 প্লাস 40 দুইটা 7 যুক্ত হয়েছে তো হয়ে গেল 80s হওয়ার কথা 100s এই কমলো কোন দিক থেকে কমলো হ্যাঁ এই কমাটার কারণ কি সেটা একটু তো আমাকে বলতে পারবা আচ্ছা আমার ল্যাপটপে একটু লাইভটা চলতেছিল না এই জন্য চেঞ্জ করতেছিলাম এখন দেখো এই কমাটা কারণ হচ্ছে যখন কোনো কিছু অ্যাটাচড হয় ঠিক আছে একত্রিত হয় তখন কিন্তু এটা সাইজটা একটু কম্বিনেশন সময় কমে যায় ঠিক আছে যেমন দেখো আমাদের যে হচ্ছে বডিতে ককটিক্সের ক্ষেত্রে সাইকেল ককটিক্সের ক্ষেত্রে এগুলা কি তোমার চারটা একই বুথে একটা হয়েছে বড় নাই চারটা একই ত্রিভুজে একটা বংশ হয়েছে তো এই যখন তোমার একটা সেগমেন্ট দুইটা সেগমেন্ট তাই তো এই দুইটা সেগমেন্ট যখন মিলিত হয় তখন ওই দুই সেগমেন্টের তুলনায় মিলিত দুইটা সেগমেন্ট একত্রিত হইলে সেটা তোমার হচ্ছে কমে আসে সাইজটা হচ্ছে কমে আসে ঠিক আছে তো হচ্ছে এই যে কমে আসে সেটার ইফেক্ট হচ্ছে পাওয়া যায় 70s 80s এর ক্ষেত্রে ঠিক আছে এখন দেখো রাইবোসোম চৌড়া বা হচ্ছে বেশ কিরকম হতে পারে এটা আমাদের কি জানা লাগবে কেন জানা লাগবে কারণ হচ্ছে রাইবোসোম চৌড়া কতটুকু বেশ কতটুকু এটা জানা লাগবে কেন জানা লাগবে কারণ এই চৌড়া বা বেশ থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে তাই আমাদের এটা জানা লাগবে তাহলে রাইবোসোম চৌড়া কতটুকু রাইবোসোম চৌড়াতে হচ্ছে 22 নানোমিটার চৌড়াতে কত রাইবোসোম চৌড়া হচ্ছে 22 নানোমিটার আর তোমার হচ্ছে উচ্চতা কত উচ্চতাতে হচ্ছে 20 নানোমিটার বা 20 নানোমিটার এখন ব্যাসটা হচ্ছে এই ব্যাসটা নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে আর আমি একটা কথা বলি মেডিকেল ভর্তি পরীক্ষায় যেই টপিক থেকে প্রশ্ন আসে শুধু ওই লাইন পড়ে কোনো লাভ নাই ভোগাস টোটালি ভোগাস যারা এই আশায় আছো যে হচ্ছে বিগত 10 বছরের প্রশ্ন পড়লে মেডিকেলের প্রশ্ন পড়লে মিনিমাম তো হচ্ছে 20-30টা প্রশ্ন মনে করবোই দুইটা অফা কিনা সন্দেহ আছে একমাত্র মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত বছরের প্রশ্ন থেকে হুবহু প্রশ্ন কোনোদিন কমন আসে না আসার সম্ভাবনা 1 থেকে 3% ঠিক আছে বাকি সব ভার্সিটি বলো ওয়েটেড যা বলো ওয়েটেড বলো ওইগুলোতে যাবি বলো সব জায়গাতে হচ্ছে বিগত বছরের প্রশ্ন হুবহু দেয় অধিকাংশ দেয় 30% 40% কমন পড়ে কিন্তু মেডিকেলে কমন পড়ে না কিন্তু মেডিকেলে কি কমন পড়ে মেডিকেলে কমন পড়ে হচ্ছে পূর্বে যে টপিক থেকে প্রশ্ন করছে ওই টপিকেরই অন্য আরেকটা লাইন অন্য আরেকটা জায়গা থেকে প্রশ্ন করবে মাস্ট যদি টপিক বেসড প্রিপারেশন নেও তাইলে তোমার হচ্ছে প্রশ্ন কমনের হার 80 থেকে 90% কি তাও মারতেছি তুমি যদি মিলাই দেখো তাহলে বেশটা কত 150 থেকে 200 কি আর্মস্ট্রং 200 আর্মস্ট্রং ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে আমাদের রাইবোসোমের হচ্ছে প্রধান কিছু কি কাজ আছে রাইবোসোমের সবচেয়ে প্রধান কাজ কোনটা বলতো মানে জানা আছে তো নাকি সবচেয়ে প্রধান কাজটা হচ্ছে প্রোটিন সিনথেসিস তাই তো সবচেয়ে প্রধান যে কাজ সেটা হচ্ছে প্রোটিন সিনথেসিস তাহলে প্রোটিন সিনথেসিস যেহেতু করে তাহলে এটাকে আমি কি বলতে পারি কোষের প্রোটিন ফ্যাক্টরি কি বলি প্রোটিন ফ্যাক্টরি বলি
তো এইগুলো হচ্ছে মোটামুটি দেখলাম, আর কিছু তথ্য আমরা জানবো রাইবোসোম থেকে। এরপরে আমাদের রাইবোসোমটা কি শেষ, ঠিক আছে। আরো বেশ কিছুক্ষণ আছে, সমস্যা নেই। তোমাদের দেখি কয়টা অর্গান আজকে আমি পড়াইতে পারি। এখন হচ্ছে রাইবোনিউক্লিয় প্রোটিন কণা পাওয়া যায়, রাইবোনিউক্লিয় প্রোটিন পার্টিকেল পাওয়া যায়, ঠিক আছে। এখন এই রাইবোনিউক্লিয় প্রোটিন পার্টিকেল জিনিসটা কি? তোমার হচ্ছে রাইবোসোমটা হচ্ছে একটা প্রোটিন কণা হিসেবে পাইছে। তো হচ্ছে এই যে প্রোটিন কণাটা কাদের পাইছে, কোন কোন অর্গানে পাইছে, সেটা হচ্ছে আমরা একটু দেখি, ঠিক আছে। তো যেমন দেখো, তিনটা অর্গানে পাইছে, তিনটা অর্গানে হচ্ছে পাইছে। সেটা হচ্ছে মনে রাখতে পারো হচ্ছে এনএমসি, কি এনএমসি, ঠিক আছে। তো এনএমসি তে কি, এটা কি পাইছে, রাইবোনিউক্লিয় প্রোটিন কণা, রাইবোনিউক্লিয় প্রোটিন পার্টিকেল, রাইবোনিউক্লিয় প্রোটিন পার্টিকেল। তাহলে এন তে আমার কি, নিউক্লিয়াস, এম তে কি, মাইটোকন্ড্রিয়া, আর সি তে কি, সি তে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই তিনটা অর্গানে হচ্ছে রাইবোসোমের রাইবোনিউক্লিয় প্রোটিন পার্টিকেল পাওয়া যায়। তাহলে ভর্তি পরীক্ষায় বা আইটিসি বা যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে রাইবোনিউক্লিয় প্রোটিন পার্টিকেল কোনটাতে পাওয়া যায় না। আরেকটা কথা, তিনটা জাতীয়, যত তিনটা জাতীয় তথ্য পাবা সেই তথ্যগুলা অবশ্যই ভালো করে নজর দিবা, কারণ এই তিনটা জাতীয় তথ্য থেকে প্রশ্ন বানানো কি সহজ, ঠিক আছে। এই রাইবোনিউক্লিয় প্রোটিন পার্টিকেল বলতে কি, সেটা হচ্ছে তোমার ক্ষুদ্রাকার, মানে অতি ক্ষুদ্রাকার, অনেক ক্ষুদ্রাকার হচ্ছে রাইবোসোম, ঠিক আছে, ক্ষুদ্রাকার রাইবোসোম। এখন রাইবোসোমে তোমার হচ্ছে প্রধান উপাদান কি, রাইবোসোম প্রধান, সবকিছুর কি প্রধান উপাদান থাকে, তাই তো। তো রাইবোসোমের এমন প্রধান উপাদান আছে, সেটা হচ্ছে রাইবোসোমের প্রধান উপাদানটা হলো প্রোটিন আর হচ্ছে কি, প্রোটিন আর হচ্ছে আরএনএ। এখন প্রোটিন আরএনএ থাকলে এটার অনুপাতটা কত আমার, 1:2 নাকি 2:1 নাকি 1:3, কি এখানে 1:1, এর অনুপাত হচ্ছে আমার 1:1। এখন 70S রাইবোসোমে আমার কয়টা সাব ইউনিট থাকতে পারে, কি কি সাব ইউনিট থাকতে পারে? এই 70S রাইবোসোমে আমার যেসব সাব ইউনিট থাকে, তিনটা সাব ইউনিট, কয়টা, তিনটা সাব ইউনিট, সেটা কি রাইবোসোমাল আরএনএ, ঠিক আছে, রাইবোসোমাল। তাহলে কি কি 23S, সবগুলোতে S যুক্ত আছে, ঠিক আছে, 23, 16S আর হচ্ছে 5S, এই তিনটা রাইবোসোমাল আরএনএ অণু থাকবে, ঠিক আছে, রাইবোসোমাল আরএনএ অণু থাকবে। বাহ, এখন হচ্ছে লাস্ট পর্যন্ত আমার সাথে একজন আছে, কে আছো কমেন্ট করো তো। এখন এই তিনটে যে থাকবে রাইবোসোমাল আরএনএ, সেটা তোমার হচ্ছে কত প্রকারের প্রোটিন অণু, এটা কয় প্রকারের প্রোটিন অণু সেটা আমার একটু লাগবে। সেটা হচ্ছে 52 প্রকার। কত প্রকার? 52 প্রকার, ঠিক আছে, 52 প্রকারের প্রোটিন অণু। অপরদিকে তোমার যে হচ্ছে 80S রাইবোসোম আছে, এই 80S রাইবোসোমের ক্ষেত্রে তোমার 4টা রাইবোসোমাল আরএনএ পাওয়া যায়। কয়টা? 4টা রাইবোসোম পাওয়া যাবে। তো 4টা রাইবোসোম গুলো কি কি, সেটা তোমার 28, 18, 5.8 আর হচ্ছে 5S, আর কি 5S, এটা প্রকার
এটা হচ্ছে তোমার 2 থেকে তোমার হচ্ছে 3 ধরনের কিন্তু এটা দেখা যায়। 2 থেকে 3 ধরনের কি যায়? 2 থেকে 3 ধরনের হচ্ছে এনজাইম পাওয়া যায়। তো এটাতে পাওয়া যাচ্ছে 80 প্রকার। আচ্ছা, তাহলে হচ্ছে এখন এই যে আমরা 70s আর 80s রাইবোসোমের কি সাবইউনিট আছে, সেই সাবইউনিট হচ্ছে আমরা দেখলাম। তো রাইবোসোমে তোমার হচ্ছে কিছু ধাতব উপাদান আছে, যেই ধাতব উপাদানগুলো হচ্ছে রাইবোসোমের ক্ষেত্রে হচ্ছে কি ভূমিকা রাখে। ঠিক আছে, সেই ধাতব উপাদানগুলো হচ্ছে যেটা রাইবোসোমের যে উপাদান আছে সেই উপাদানগুলোতে সে তারা হচ্ছে এগুলা ভূমিকা রাখে। তো হচ্ছে ওই উপাদানগুলো কি থাকে? 3টা উপাদান থাকে মেইনলি, 3টা উপাদান মেইনলি ভূমিকা রাখে। উপাদানগুলো কি কি তোমার? উপাদানগুলো হচ্ছে এখানে লিখি, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আর হচ্ছে ম্যাঙ্গানিজ। এই 3টা উপাদান রাইবোসোমের মধ্যে থাকে, যেগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন হচ্ছে রাইবোসোমের আর কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা কি? সেটা হচ্ছে গ্লুকোজের ফসফোরাইলেশন। কি ঘটে? গ্লুকোজের ফসফোরাইলেশন। গ্লুকোজের ফসফোরাইলেশন কে ঘটায়? তোমার এই রাইবোসোমে কিন্তু গ্লুকোজের ফসফোরাইলেশন ঘটায়। আবার কিন্তু হচ্ছে দেখো, আমরা জানি কি প্রোটিন সিনথেসিস করে কে? রাইবোসোম। তো সেম দ্যাট কেস তোমার কিন্তু হচ্ছে রাইবোসোমটা হচ্ছে স্নেহ জাতীয় পদার্থের যে বিপাক, এই স্নেহ জাতীয় পদার্থের বিভাগটাও কিন্তু রাইবোসোমে সংগঠিত হয়। ঠিক আছে, স্নেহ জাতীয় পদার্থের বিভাগটা হচ্ছে রাইবোসোমে কি সংগঠিত হয়। আবার হচ্ছে আরেকটা জিনিস রাইবোসোম উৎপাদনে ভূমিকা রাখে, সেটা কি? সাইটোক্রোম, যেটা হচ্ছে আমাদের সেল ডেভেলপমেন্টে কাজে লাগে। ঠিক আছে, সাইটোক্রোম রাইবোসোমটা কি করে? সাইটোক্রোম উৎপাদন করে। কি করে? সাইটোক্রোম উৎপাদন করে। তো যারা যারা লাইভে আছে তোমরা কাইন্ডলি হচ্ছে লাইভটি একটু শেয়ার করে দাও বন্ধুদের কাছে। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত রাইবোসোমের আদ্যপাদ্য ছিল। রাইবোসোম থেকে এগুলাই মেনলি বেশিরভাগ আসে। আর তেমন হচ্ছে তোমার এত বেশি কিছু তোমার লাগে না। ঠিক আছে, কার কোনো কমেন্ট থাকলে বলতে পারবে। বাবলি একটা রাইবোসোম আচ্ছা, এখন আসো হচ্ছে আমরা রাইবোসোম তো পড়লাম, তাই তো? এখন হচ্ছে আমরা গোলগি বডিটা দেখি। ঠিক আছে, এখন আমরা গোলগি বডিটা দেখি। তো গোলগি বডি এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। তো গোলগি বডিতে দেখো, এটা পাইছে কোথায়? মূলত এটা কোথায় পাইছে? এটা পাইছে হচ্ছে পেঁচা আর বিড়াল। ঠিক আছে, পেঁচা আর বিড়ালের স্নায়ু কোষে পাইছে। কোথায় পাইছে? পেঁচা ও বিড়ালের স্নায়ু কোষে। আচ্ছা, আদান দিচ্ছে, 1 মিনিট আমরা হোল্ড করি।
আচ্ছা, এখন তাহলে হচ্ছে আমি কন্টিনিউ করি। আচ্ছা আসো, কারো কোনো কমেন্ট থাকলে হচ্ছে করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখন 4 আঙ্গুল শেষ হয়ে গেছে। জীববিজ্ঞান কিছু কমেন্ট আছে তোমাদের। বাবলি আক্তার কমেন্ট করছে হচ্ছে মেডিটেশনের জন্য যেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ ওইগুলো একটু হাইলাইট করবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওগুলো হচ্ছে আমি আচ্ছা তাহলে এখন মেডিকেল বিষয়ের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ, হ্যাঁ মেডিকেল বিষয়ের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে আমি পড়ানোর সাথে সাথেই বলে দিচ্ছি এটা বেশি গুরুত্বপূর্ণ। একাডেমিক প্লাস মেডিকেল যেগুলো হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ ওইগুলো হচ্ছে তোমার লাগবে, ঠিক আছে? আচ্ছা দেখো, আর হচ্ছে জীববিজ্ঞান চিত্র আঁকা নিয়ে একটু বলবেন, কারণ হচ্ছে অনেক প্রশ্ন থাকে যেখানে বলে চিত্র আঁকে কিন্তু চিত্র না আঁকলে মার্ক কম দেয়। হ্যাঁ যেগুলো হচ্ছে চিত্র আঁকার ওগুলো চিত্র আঁকবা, যেমন চিত্র আঁকার এই অধ্যায়ে যেগুলো চিত্র লাগবে তার মধ্যে দেখো হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, ঠিক আছে? ওইটার হচ্ছে চিত্র লাগবে, ফ্লুইড মোজাইক মডেলের চিত্র লাগবে। তারপর তোমার হচ্ছে আর কোনটা কোনটা লাগবে, ডাবল হেলিক্স মডেল, ডিএনএ ডাবল হেলিক্স মডেল, ডিএনএ ডাবল হেলিক্স মডেলের চিত্রটা লাগবে। আর তোমার হচ্ছে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের ক্ষেত্রে লাগতে পারে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড, এইগুলার চিত্র মিল লাগবে। এই তিনটা চিত্র বেশি গুরুত্বপূর্ণ আর কি, এগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসছে, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন যেটা আমি আসতেছিলাম সেটা হচ্ছে গোলগি বডি। তো গোলগি বডি এখানে দেখো প্যাচ ও বেলাস স্নায়ু কোষ হচ্ছে গোলগি বডি কি দেখতে পায়। এখন কে দেখতে পায়? দেখতে পায় হচ্ছে কেমিলো গোলগি। কেমিলো গোলগি, ঠিক আছে? কেমিলো গোলগি হচ্ছে দেখতে পায়। কেমিলো গোলগি প্যাচ ও বেলাস স্নায়ু কোষে গোলগি বডিটা হচ্ছে কি দেখতে পায়, ঠিক আছে?
এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ না, এটা হচ্ছে লাগবে। এখন গোলকি বডি আরো কিছু নাম আছে, এই নামগুলো নিয়ে কিন্তু তোমার এইচএসসি বলো, মেডিকেল ভর্তি পরীক্ষা বলো, সব জায়গায় প্রশ্ন আসে যে গোলকি বডির কি কি নাম আছে। এখন এই যে গোলকি বডিটা দেখতে পাই কেমিলো গোলগি, তো কেমিলো গোলগির নাম অনুসারে হচ্ছে দিছে যে হচ্ছে গোলগি বডি বা গোলগি বস্তু। এখন এটা উৎপত্তিটা কোথা থেকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, ঠিক আছে। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপত্তি হলো। এন্ডোপ্লাজমের দুইটা ভাগ আছে, মসৃণ আর অমসৃণ, ঠিক আছে। তো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলকি বডি উৎপন্ন হয়। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপন্ন হয়, ঠিক আছে। গোলকি বডি আসে হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। তো গোলকি বডির যেই অপর নামের কথাগুলো বলছিলাম, গোলকি বডির আর কি কি নাম আছে, যেই নামগুলো আমি কথা বলছিলাম, যেটা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো গোলকি বডির কিছু নাম আছে, সেটা হচ্ছে দেখো মনে রাখবে কি হবে, সেটা হচ্ছে লাস্টে তুমি হচ্ছে সোম গোলা যুক্ত করো, লাস্টে সোম থাকবে, কি থাকবে? সোম থাকবে। তো হচ্ছে ডিকটায়োসোম, তারপর তোমার কি ইডিওসোম, তাই তো? ডিকটায়োসোম, ইডিওসোম আর হচ্ছে কি লাইপোকন্ড্রিয়া। এই তিনটা হচ্ছে গোলকি বডি কি অপর নামে অভিহিত করা হয়, ডিকটায়োসোম, ইডিওসোম আর হচ্ছে লাইপোকন্ড্রিয়া, ঠিক আছে। এখন গোলকি বডিকে কি বলা হয়? গোলকি বডিকে বলা হয় হচ্ছে উদ্ভিদ কোষের কি প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, উদ্ভিদ কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। আবার রাইবোসোমকে আমরা কি বলছি? রাইবোসোমকে হচ্ছে সরি 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 ভুল বলছি, গোলকি বডিকে উদ্ভিদ কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়, ঠিক আছে। গোলকি বডিকে উদ্ভিদ কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা, কি বলে? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে, ঠিক আছে। এখন গোলকি বডি কত প্রকারের আছে এটা জানো? গোলকি বডি হচ্ছে 3 প্রকার, ঠিক আছে। গোলকি বডি হচ্ছে 3 প্রকার। তো 3 প্রকারের মাঝে কি কি আছে 3 প্রকার, সেইটা আমরা একটু দেখি যে গোলকি বডি 3 প্রকার কি কি আছে, তাই তো? গোলকি বডি হচ্ছে 3 প্রকার। তো 3 প্রকারের মাঝে দেখবা থোড়ি টাইপ আছে, তাই তো? হ্যাঁ, ট্রাফিক পুলিশও বলে। তো যেটা বলে সেটা হচ্ছে চ্যাপ্টাথলি বা সিস্টার্ন। চ্যাপ্টাথলি অথবা কি সিস্টার্ন, এইগুলো একটা চ্যাপ্টাথলি অথবা কি সিস্টার্নি পাওয়া যায়। আবার তোমার হচ্ছে ভেসিকল। ভেসিকল মানে কি ছোট গহ্বর, ঠিক আছে। গহ্বর মানে কি ফাঁকা স্থান। আরেকটা হচ্ছে তোমার ভেকুল, ভেকুল অথবা কি বড় গহ্বর। ভেকুল অথবা বড় গহ্বর, ঠিক আছে। ভেকুল বা বড় গহ্বর পাওয়া যায়। এখন হচ্ছে এই 3টা প্রকার খুবই গুরুত্বপূর্ণ, কেননা তোমার হচ্ছে ভর্তি পরীক্ষা বা হচ্ছে বিভিন্ন একাডেমিক পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে নিচে কোনটি গোলকি বডি প্রকারভেদ না। তো হচ্ছে ওখানে তোমার হচ্ছে টিবিকুল দিয়ে দিবে, কারণ এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রকারভেদে আছে, ঠিক আছে। এখন হচ্ছে দেখো গোলকি বডি অনুপস্থিত কোথায়, মানে হচ্ছে গোলকি বডি কোন কোন ক্ষেত্রে কোন কোন অর্গানে হচ্ছে এরা অনুপস্থিত থাকে। তো গোলকি বডি কোন কোন অর্গানে অনুপস্থিত থাকে সেটা হচ্ছে তোমার
গোলগি বডি অনুপস্থিত থাকে হচ্ছে আদি কোষে, অনুপস্থিত এগুলা, ঠিক আছে? কোনটা কোষে উপস্থিত, অনুপস্থিত, এইগুলা থেকে কিন্তু খুবই প্রশ্ন আসে। তো হচ্ছে আদি কোষ, ছত্রাক, তারপর তোমার হচ্ছে আর কোথায় ব্রায়োফাইট, ব্রায়োফাইট, টেরিডোফাইট, তারপর তোমার হচ্ছে পরিণত সিগন্যাল। পরিণত সিগন্যাল আর কোথায়? আর হচ্ছে প্রাণীর লোহিত রক্তকণিকায়, প্রাণীর আরবিসিতে। এই সব জায়গায় হচ্ছে গোলগি বডি কি অনুপস্থিত, ঠিক আছে? এই সব জায়গার ক্ষেত্রে গোলগি বডি হচ্ছে অনুপস্থিত। তাহলে এখন দেখো গোলগি বডির রাসায়নিক ভাবে হচ্ছে গোলগি বডিতে কি কি থাকে। রাসায়নিক ভাবে গোলগি বডিতে কি কি তোমার থাকে, মানে গোলগি বডির রাসায়নিক গঠন। তো রাসায়নিক গঠনে কি কি পাওয়া যায়? গোলগি বডির যে হচ্ছে প্রধান যে উপাদানটা, সেই উপাদানের নাম হচ্ছে তোমার ফসফোলিপিড। গোলগি বডিতে প্রধানত ফসফোলিপিড থাকে। এখন ফসফোলিপিড কি জাতীয় ফসফোলিপিড থাকে? আমরা হচ্ছে পূর্বে কোষঝিল্লিতে পড়ছিলাম, তাই তো? ফসফোলিপিডের মধ্যে প্রধান কোনটা আছে, সরল কোনটা, জটিল কোনটা, মনে আছে? সরল ফসফোলিপিডের মধ্যে ফসফোডাইরিক অ্যাসিড, আর জটিলের মধ্যে কোনটা ছিল? লেসিথিন। ওই জটিলটা হচ্ছে এখানে আছে, সেটা কি? লেসিথিন। আরেকটা ফসফোলিপিড আছে এখানে, সেটা হচ্ছে স্যাফালিন। এখন এই স্যাফালিন ফসফোলিপিডটা আমাদের বডির ব্লাড সেলের, কোন ব্লাড সেলের স্যাফালিনটা বেশি থাকে মনে আছে কারো? দেখি তো কারো মনে আছে কিনা। এই স্যাফালিন ফসফোলিপিড আমাদের বডির কোন ব্লাড সেলে বেশি থাকে? এই স্যাফালিনটা হচ্ছে প্রচুর পরিমাণে থাকে হচ্ছে তোমার প্লাটিলেট সেলে। প্লাটিলেট সেলে এই স্যাফালিনটা হচ্ছে প্রচুর পরিমাণে থাকে, অনুচক্রিকায় স্যাফালিন প্রচুর পরিমাণে থাকে, ঠিক আছে? এখন আর কি আছে এখানে? বিভিন্ন ভিটামিন, এনজাইমগুলো থাকে। তো ভিটামিনের ক্ষেত্রে মেইনলি থাকে হচ্ছে ভিটামিন সি থাকে, ঠিক আছে? ভিটামিন সি থাকে। আর এইটার যে কোষঝিল্লি সেটা হচ্ছে লিপোপ্রোটিন। কি? লিপোপ্রোটিন নির্মিত। এখন গোলগি বডি কিছু কাজ আছে, গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে। তো কাজগুলোর ক্ষেত্রে শুরুতে আমি কি বইলে গেছি, হচ্ছে এটা কি? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, তাই তো? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বললাম, তার মানে কি? এরা কার্বোহাইড্রেটটা হচ্ছে সিনথেসিসটা বেশি করে। আর হচ্ছে আর কিছু কথা, সেটা হচ্ছে এটা হচ্ছে তোমার লাইসোসোম তৈরি করে। কি? লাইসোসোম। আবার এই যে ভিটামিন সি এর গঠনের মাঝে আছে, তার মানে হচ্ছে এটা লাইসোসোম তৈরি করে। তারপর তোমার কি? ভিটামিন সিটা সে হচ্ছে কি সঞ্চয় করে। তো লাইসোসোম তৈরি করে, ভিটামিন সি সঞ্চয় করে। আর কি করে? সেটা হচ্ছে কোষ বিভাজনে কালে যখন কোষ বিভাজন হয় তখন হচ্ছে কোষের প্লেট লাগে, কোষ প্লেট। এই কোষ প্লেটটা তৈরি করে, কোষ প্লেট, কোষ প্লেট তৈরি করে। আরো তোমার কাছে হচ্ছে লিপিড এবং প্রোটিন। এখন লিপিডটা এখানে কি করে আর প্রোটিন কি করে? এই লিপিডটা হচ্ছে তোমার এখানে সিনথেসিস করে। লিপিড সিনথেসিস হয়, কিন্তু প্রোটিনটা হচ্ছে সিনথেসিস হয় না। প্রোটিন হচ্ছে তোমার ক্ষরণ করে, প্রোটিন ক্ষরণে হচ্ছে সহায়তা করে। কি করে?
প্রোটিন ক্ষরণে হচ্ছে সহায়তা করে, ঠিক আছে। আচ্ছা, আর কিছু গুরুত্বপূর্ণ কাজ করে গোলগি বডি, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে এটিপিতে উদ্বুদ্ধ করে। মাইটোকন্ড্রিয়া যে হচ্ছে এটিপি উৎপাদন করবে, এই উৎপাদনের জন্য যে স্টিমুলারটা পায়, ওই স্টিমুলারটা কিন্তু তোমার দেহ হচ্ছে কে, এই গোলগি বডি। তাহলে হচ্ছে এটিপি এটিপি উৎপাদন সাথে আবার হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে তোমার শুক্রাণুর এক্রোসোম, এই শুক্রাণুর এক্রোসোমটা গঠনে সহায়তা করে হচ্ছে কে, এই গোলগি বডি শুক্রাণুর এক্রোসোম গঠন করে, ঠিক আছে। শুক্রাণুর এক্রোসোম গঠন করে। তো এই জিনিসগুলো হচ্ছে মেইনলি বেশি গুরুত্বপূর্ণ। তো এরপর আমরা একটু দেখি লাইসোসোমটাই আজকে আমাদের লাস্ট টপিক, ঠিক আছে, আর বেশিক্ষণ নিব না। তো মূলত গোলগি বডি থেকে এগুলাই ছিল, আর গোলগি বডি টপিকটা কিন্তু হচ্ছে ভালো ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন লাইসোসোমের ক্ষেত্রে দেখো, লাইসোসোম, তাই তো। এখন লাইসোসোম আমরা দেখি যে হচ্ছে লাইসোসোমটা আবিষ্কার করছে কে, মেইনলি লাইসোসোম আবিষ্কার করে হচ্ছে ক্রিশ্চিয়ান দ দুবে। লাইসোসোম নামকরণ আবিষ্কার যেটা বলো করছে কে, দ দুবে। এই ব্যক্তি হচ্ছে লাইসোসোম নামকরণ করছে। এখন পূর্বে আমরা কি বলছিলাম যে হচ্ছে গোলগি বডি কোথা থেকে উৎপন্ন হয়েছে, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। তাহলে এটা উৎপন্ন হচ্ছে, ওইটা উৎপন্ন হচ্ছে তোমার কি, ওইটা উৎপন্ন করা হচ্ছে লাইসোসোমটা উৎপন্ন করবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কোথা থেকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে, ঠিক আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে হচ্ছে এরা উৎপন্ন করে। এখন লাইসোসোমটা অধিক সংখ্যক মানে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। লাইসোসোম খুব বেশি পরিমাণে প্রাণী দেহের কোথায় পাওয়া যায়, কারণ মনে আছে, লাইসোসোমটা খুব বেশি পরিমাণে প্রাণী দেহে পাওয়া যায় হচ্ছে ডাব্লিউবিসি তে। কোথায়, ডাব্লিউবিসি তে হচ্ছে বেশি পরিমাণে পাওয়া যায়। এখন ডাব্লিউবিসি তে বেশি পাওয়া যায়, আবার আরেকটা হচ্ছে কাইন্ডনেস, যেটা হচ্ছে কোনটা তোমার হচ্ছে লাইসোসোম কি দেখাই যায় না, মানে লাইসোসোম থাকেই না। তো ডাব্লিউবিসি তে বেশি পাওয়া যায়, আবার আরবিসি তে থাকে না। জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আরবিসি তে হচ্ছে থাকে না। এখন হচ্ছে সম্প্রতি গবেষণা করে পাইছে যে হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রেও তোমার হচ্ছে লাইসোসোমের মতো কিছু জিনিস পাওয়া গেছে। তো হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রেও লাইসোসোমের মতো যেটা পাওয়া গেছে, ওটাকে বলা হচ্ছে তোমার স্পেরোসোম। উদ্ভিদ কোষে যেটা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে স্পেরোসোম। এখন এটার মধ্যে আবার হচ্ছে দুইটা ভাগে ভাগ আছে, স্টেবিলাইজার। এখন স্টেবিলাইজার একটা কি বলা হয়, লেবিলাইজার। দুইটা ভাগ আছে আমাদের, ঠিক আছে, এদের মধ্যে। আবার স্পেরোসোমকে একটা নাম হচ্ছে ওলিওসোমও বলা হয়। এখন স্টেবিলাইজ আর লেবিলাইজ কথাটার মানে কি বুঝাইছে, বলতে পারো কেউ কথাটার মানে কি বুঝাইছে? স্টেবিলাইজার আর লেবিলাইজার কথাটা এখানে কি বোঝাইছে? স্টেবিলাইজ তো যে স্টেবল মানে ছেড়ে কি স্থায়ী থাকে, মানে এরা নড়াচড়া করতে পারে না, স্টেবল। আর লেবিলাইজার তো এই স্থায়ী নড়াচড়ার কথার মধ্যে এখানে কি আসতেছে, সেটা হচ্ছে স্টেবিলাইজার হচ্ছে কোষ ঝিল্লি বিদীর্ণ করে অটোলাইসিস কি ঘটায় না, ঠিক আছে, ভালো জিনিস। কিন্তু লেবিলাইজার হচ্ছে কোষ ঝিল্লি বিদীর্ণ করে অটোলাইসিস ঘটায়। লেবিলাইজারটা হচ্ছে অটোলাইসিস কি, অটোলাইসিস হচ্ছে লেবিলাইজারটা হচ্ছে অটোলাইসিস
ঘটায়। ঠিক আছে, তো হচ্ছে এখন আসো যে হচ্ছে এর হচ্ছে সুইসাইডাল স্কোয়াড বা হচ্ছে আত্মঘাতী থলিকা, অটোফেগি, এই জিনিসগুলোকে ঘটায় এই লাইসোসোম ঘটায়। খুব বেশি পরিমাণে এটা হচ্ছে আসে। এখন এই জিনিসটার মধ্যে আমি একটু বলি, সেটা হচ্ছে দেখো, তোমার যখন অনেক ক্ষুধা পাইলো, ঠিক আছে, তোমার প্রচন্ড ক্ষুধা পাইছে, তো তোমার ক্ষুধা পাইছে দেখে তুমি একটা আম গাছ দেখতে পেলা, হ্যাঁ, তো তুমি হচ্ছে আম গাছে উঠছো। এখন আম গাছে তো উঠছো আবার তোমার হচ্ছে পাইছে ক্ষুধা, তো হচ্ছে এখন ক্ষুধা নিবারণের সময় তুমি আম গাছে উঠলা, আম গাছে উঠে দেখলা যে হচ্ছে পাশে ডালের সাথেই বড় বড় আম আছে। এখন তুমি যেই আমের দিকে হাত বাড়াতে দাও, তখন হচ্ছে ডাল সব ভাঙে নিচে পড়ে দাও, তখন কি নিচে পড়া গিয়ে নিজের হাত পা ভাঙে। ঠিক আছে, এখন এই গল্পটা বলার কারণ কি, এই অটোফেগি বা অটোলাইসিস ঘটে ঠিক এরকম গল্পের মতোই। তীব্র খাদ্যের অভাবের সময়, যখন তীব্র খাদ্যের অভাব পড়ে কোষে, তীব্র খাদ্যের অভাবের সময় তোমার হচ্ছে কোষপ্রাচীরটা হচ্ছে ফেটে যায়। তীব্র খাদ্য অভাবের সময় কোষপ্রাচীর হচ্ছে ফেটে যায়, তো ফেটে গিয়ে তোমার হচ্ছে এনজাইম গুলা বের হয়ে আসে, তো বের হয়ে আসলে তোমার হচ্ছে ওই কোষগুলাকে হচ্ছে বিনষ্ট করে দেয়, যার কারণে হচ্ছে সুইসাইডাল স্কোয়াড অথবা তোমার হচ্ছে আত্মঘাতী থলিকা বলো, আবার হচ্ছে অটোফেগি মানে বা অথবা স্বফেগি, যেটাই বলো, এইগুলো হচ্ছে কি ঘটায়। তো গল্পটা মনে রাখলে এই সুইসাইডাল স্কোয়াড, তোমার হচ্ছে ব্যাগ, অটোফেগি, এগুলা সবই পানির মতো কি মনে থাকবে। ঠিক আছে, আবার এই লাইসোসোম কি করে, ফেগোসাইটোসিস পদ্ধতি এই জীবাণু ধ্বংস করে। তো ফেগোসাইটোসিস আমরা কি বলছিলাম মনে আছে? ফেগোসাইটোসিস হচ্ছে কঠিন খাদ্য কণাকে আবৃত করে, আবদ্ধ করে ভক্ষণ করার যে প্রক্রিয়াটা, এটা হচ্ছে ফেগোসাইটোসিস। আর কঠিন খাদ্য কণাকে যে হচ্ছে আবৃত করে না, ওই আবৃত যে করতেছে, আবৃত করার যে নামটা, আবদ্ধকৃত যে নামটা, সেটা হচ্ছে ফেগোসাইটিক ভেসিকল। তো সেম যে কথা, সেটা হচ্ছে তরল পদার্থকে যখন হচ্ছে ভক্ষণ করে, সেটা হচ্ছে পিনোসাইটিক ভেসিকল। আর এই ভক্ষণ করার প্রক্রিয়ার নাম হচ্ছে পিনোসাইটোসিস। কি পিনোসাইটোসিস। তো লাইসোসোমে কিছু এনজাইম আছে, কয় ধরনের? 40 ধরনের, অথবা মতান্তরে 50 ধরনেরও আছে। 40 ধরনের বলছে হচ্ছে হাসান স্যার, আর 50 ধরনের বলছে হচ্ছে আজমল স্যার। তো দুটাই মাথায় রাখো, ঠিক আছে? আচ্ছা, তো এই ছিল মূলত আমাদের লাইসোসোমের। ঠিক আছে, এই মূলত হচ্ছে লাইসোসোমের ছিল। তো হচ্ছে লাইসোসোম যখন বললাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পর্যন্ত আজকে শেষ করে দেই, এরপরে আগামী ক্লাসে প্লাস্টিক দিয়ে শুরু করবো নাকি? আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামে দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাওয়া যায় কোথায়? গোলগি বডি কোথায় পাওয়া গেছে? পেঁচা আর বিড়াল থেকে। তো এরকম একটা প্রাণী থেকে পাওয়া গেছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সেটা হচ্ছে মুরগি আছে না, মুরগি তো সবাই খাও নাকি? কে কে মুরগি খাও না? এই মুরগির ভ্রূণীয় কোষে পাওয়া গেছে। মুরগি ভ্রূণীয় কোষে পাওয়া গেছে। আচ্ছা বাবলি, একটা হচ্ছে এক্সাম্পলটা, মানে এক্সাম্পল এটা হচ্ছে একটা গল্প বলছি আর কি, জাস্ট গল্পটা ছিল হচ্ছে লাইসোসোমের অটোফেগি বা হচ্ছে সুইসাইডাল স্কোয়াড, যে আত্মঘাতী থলিকা বলা হয়। তো আত্মঘাতী মানে নিজেকে নিজে আত্মহত্যা কেমনে করে, এটা একটা জাস্ট গল্প আকারে। যেমন বলছিলাম হচ্ছে, যেমন ধরো তোমার প্রচুর ক্ষুধা পাইছে, তীব্র ক্ষুধা পাইছে তোমার, ঠিক আছে? তো ক্ষুধা নিবারণের জন্য তুমি হচ্ছে দেখতে পাবে সামনে একটা আম গাছ আছে, আম গাছে অনেক আম, ঠিক আছে? এখন তো আমার সিজন, তো আম গাছে অনেক আম আছে, তো হচ্ছে তুমি হচ্ছে আম গাছে উঠলা। উঠার পর তুমি হচ্ছে ডালের পাশে দেখলে হচ্ছে অনেকগুলো আম। তো যে তুমি ডাল বাড়ায় হচ্ছে আম নিচে যাবা, তখন ডাল ভাইঙা নিজে পড়ে গেছো, পড়ার ফলে কি তোমার হচ্ছে নিজে নিজেই মারা গেলা। তো এই তাহলে কি নিজের ক্ষতি হলো না? আবার এটা কখন ঘটলো? তীব্র খাদ্য অভাবের সময়
সেম দ্যাট কেস লাইসোসোমে হচ্ছে এই তীব্র খাদ্যাভাবের সময় কোষ প্রাচীরটা হচ্ছে ফেটে যায়। তো ফেটে গেলে যে এনজাইমগুলো আছে যেগুলো হচ্ছে জীবাণুকে ধ্বংস করে, এইগুলো হচ্ছে আবার যেহেতু তোমার কোষ প্রাচীর ফেটে গেছে, তাহলে তোমার নিজের সেলের প্রয়োজনীয় উপাদানগুলোকে কি ধ্বংস করে ফেলবে। তো যার ফলে তো লাইসোসোমটা হচ্ছে নিজে নিজে স্বফেগি বা অটোফেগিতে পরিণত হয়। তো এটা হচ্ছে আমি বলছিলাম, ঠিক আছে। আচ্ছা ভাই, একদিনের তো মনে থাকবে না। আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এত বেশি কিছু না, মাত্র হচ্ছে কয়েকটা লাইন আছে এখানে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এত বেশি কিছু নাই, জাস্ট কয়েকটা লাইন আছে এখানে। দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা হচ্ছে কোন বিজ্ঞানী করছে? বিজ্ঞানী কেইট পোর্টার, অ্যালবার্ট ক্লড আর হচ্ছে ফুলম্যান, তিনজন। কে? কেইট পোর্টার, অ্যালবার্ট ক্লড আর হচ্ছে ফুলম্যান। এই তিনজন বিজ্ঞানী হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কারে ভূমিকা রাখছে, ঠিক আছে। এই তিনজন বিজ্ঞানী। এখন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা হচ্ছে বেশি পাওয়া যায়, কম পাওয়া যায়। কোথায় বেশি পাওয়া যায়, কোথায় কম পাওয়া যায়, এগুলো হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় খুবই বেশি আসে। যেমন মাইটোকন্ড্রিয়া নিয়ে আসছিল না, যে হচ্ছে মাইটোকন্ড্রিয়া কোথায় বেশি থাকে? অপশনে কি ছিল? যকৃৎ। তো হচ্ছে এই অর্গানগুলা কোথায় বেশি কোথায় কম এইগুলো হচ্ছে লাগে, ঠিক আছে। তাহলে হচ্ছে এখন দেখো কোথায় বেশি থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি থাকে হচ্ছে তোমার যকৃৎ, অগ্নাশয় আর হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। এই তিনটার ক্ষেত্রে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি বেশি থাকে। এখন শুরুতে বলছিলাম যে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি দুই ধরনের, মসৃণ আর কি, মসৃণ আর হচ্ছে অমসৃণ, ঠিক আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে টু টাইপস, মসৃণ আর অমসৃণ, ঠিক আছে। মসৃণ আর অমসৃণ। এখন এখানে কিছু কথা আছে যে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রকারভেদ। প্রকারভেদ দেখো তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকারের আছে এরা। সেটা হচ্ছে আগের মতোই সিস্টার্নি, তারপর তোমার কি ভেসিকল আর হচ্ছে টিউবিউল। তো ওই সময় আমি এটাই বলছিলাম, পেস লাগে হচ্ছে টিউবিউল দিয়া, ঠিক আছে। কারণ গোলগি বডিতে কি আছে? ভেকিউল আছে, ঠিক আছে। তো ভেকিউল আর টিউবিউল দুইটা একসাথে করে দিবে, যে শুনছি কোনটা গোলগি বডির প্রকারভেদ নয়। এই যে প্রায় শেষের পথে, আর বেশি টপিক নাই। তো এখানে এনজাইম কয় ধরনের আছে? 15 ধরনের। কি এনজাইম আছে, ঠিক আছে। এখন একটু আমরা পড়ছি না, মসৃণ আর অমসৃণ, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো দেখো, স্মুথ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর রাফ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিছু কাজ করে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিছু কাজ করে। এখন অমসৃণ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেইখানে হচ্ছে প্রোটিনটা হচ্ছে সংশ্লিষ্ট অমসৃণের ক্ষেত্রে। অমসৃণ হচ্ছে প্রোটিন আছে না, প্রোটিন, এই প্রোটিনটা হচ্ছে কি প্রোটিন সিনথেসিস করে, ঠিক আছে। আবার তোমার হচ্ছে এই যে গ্লাইওক্সিসোম পাবা, সামনে যে টপিক আছে সবার লাস্টে গ্লাইওক্সিসোম। তো এই গ্লাইওক্সিসোমটা হচ্ছে থাকে এই অমসৃণের ক্ষেত্রে, তোমার হচ্ছে গ্লাইওক্সিসোমটা কি থাকে, ঠিক আছে। আবার হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, অমসৃণ কথাটা মানে কি? অমসৃণ এই যে মানে হচ্ছে এই যে এরকম রেটিকুলামে এরকম ছিদ্র ছিদ্রযুক্ত থাকে, ঠিক আছে।
তো এই যে ছিদ্র ছিদ্র এই যে পার্টিকেল গুলা, এটাকে নাম দিতে হচ্ছে কি মাইক্রোসোম। এটার নাম হচ্ছে মাইক্রোসোম, ঠিক আছে? মানে ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশগুলা, ক্ষুদ্র অংশের নাম হচ্ছে কি মাইক্রোসোম। আর মসৃণে আমার কি ঘটে? মসৃণে হচ্ছে 4-5টা জিনিস সংশ্লিষ্ট হয়। সেটা হচ্ছে লিপিড, হরমোন, গ্লাইকোজেন, ভিটামিন আর কি স্টেরয়েড। এইগুলা হচ্ছে সিনথেসিস করে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো হচ্ছে এখন হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অমসৃণ, এটা কথা বললাম। তো হচ্ছে রাইবোসোম উৎপন্ন যে প্রোটিন গুলা পরিবহন, রাইবোসোমে যে প্রোটিন সিনথেসিস করে, ওই প্রোটিন গুলা হচ্ছে পরিবহনে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ভূমিকা রাখে। মানে রাইবোসোমে প্রোটিন গুলা পরিবহন করে, ঠিক আছে? প্রোটিন পরিবহনে ভূমিকা রাখে। তো আর কি করতে পারে যে হচ্ছে এটা রাইবোসোম আর গ্লাইকোজেন ধারক, আর শুরুতে বলছি। আবার হচ্ছে যেটা আজিবুর স্যারের বই আছে, সেটা হচ্ছে কোষের পরিবহন তন্ত্র নামে আখ্যায়িত। কেন? এই যে রাইবোসোমের প্রোটিনটা হচ্ছে সে পরিবহন করে, ঠিক আছে? এই জন্য হচ্ছে কি কোষের কি বলে পরিবহন তন্ত্র নামে আখ্যায়িত করা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে, ঠিক আছে? তো আজকে অনেকক্ষণ ক্লাস নিলাম। তো লাস্ট পর্যন্ত যে আছো তাকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ। তো আজকে যেসব টপিক গুলা পড়াইছি, এই সবগুলা টপিক গুলার উপরে আমি হচ্ছে আগামীকালকে পরীক্ষা রাখবো ইনশাআল্লাহ। আর গত ক্লাসে পরীক্ষার ফুল রেজাল্ট শিটটা আপলোড করতে পারি নাই, ব্যস্ত ছিলাম, তাই আজকে হচ্ছে রেজাল্ট শিটটা আপলোড দেবো। আর আজকে যতগুলো টপিক পড়াইছি সবগুলো টপিকের উপর আগামীকালকে পরীক্ষা থাকবে। আর আমার লাইভ ক্লাস গুলো হচ্ছে তোমরা কাইন্ডলি রেগুলারলি করো, ঠিক আছে? আমি হচ্ছে এখানে খুব শর্ট আকারে যেগুলো লাগবে খুব সুন্দর করে তোমাদেরকে বলি। যারা ক্লাস করছো সে হচ্ছে বুঝতে পারতেছো, আশা করি তার উপকারে আসছে। আর ক্লাসটা করে কেমন লাগলো গ্রুপে পোস্ট করে, ভালো লাগলে জানাও, ঠিক আছে? তো সেতে তুমিও উপকার হলা, অন্যকে হচ্ছে দেখে উৎসাহিত হবে, ঠিক আছে? তো হচ্ছে আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।